নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক বিপ্রতীপ পাত্রর কলমে একটি ভালোবাসার কাহিনী, নৌকা ডুবির পরে। থ্রিল চার্জার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমাদের পরবর্তী নিবেদনগুলি আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে সরাসরি। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, বিপ্রতীপ পাত্রর কলমে নৌকা ডুবির পরে। বিষের মতো জ্বালা হচ্ছে শরীরে। নৌকা ডুবির পর আজ 10 দিন হলো, তবুও এখনো ওই জ্বালাটা যেন একই রয়ে গেছে। আয়নার দিকে তাকালেই মাথাটা প্রচন্ড ঝিমঝিম করে ওঠে। কি বিষাক্ত একটা আয়না! আয়না বিষাক্ত নাকি সে নিজেই? চুপচাপ খাটের কোণে আঁটো হয়ে শুয়ে বিড়বিড় করে চলে পরিণীতা। বারবার ফোন আসছে সায়কের, অথচ সেটা ধরতে তার ভীষণ অ্যালার্জি। নৌকাডুবির ছবিটা এখনো ভাসছে চোখের সামনে। গঙ্গার বুক, বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টা, এক আকাশ ভর্তি সোনালি মেঘ, আর তারপরেই আবার করে বেজে উঠল ফোনটা। এক প্রকার বিরক্তি মেশানো কণ্ঠেই ফোনটা রিসিভ করল সে। হ্যালো, কি হয়েছে বল। তোর ব্যাপার কি বলতো? না না, তুই ভাবছিস সেভাবে তুই একটা সুস্থ রিলেশনকে মেরে ফেলবি, তাই তো? দেখ, তুই যদি এটা ভাবিস তাহলে কিন্তু চলবে না। তোর চাহিদাটা কি? আমার চাহিদা? হ্যাঁ, আমার চাহিদা? আর ইউ ফাকিং আউট অফ ইউর মাইন্ড? হ্যাঁ পরি, আমার চাহিদার দাম এই পৃথিবীতে সেলুনে নাপিতও দেয়নি। দেখ বাবু, আমি বারবার করে বলছি এভাবে সম্পর্কটা শেষ হতে দিস না প্লিজ। আমি তোকে কতবার বললে তুই বুঝবি যে আমি এখন তোর সাথে কথা বলতে পারবো না। না না, তুই বল, তুই আমাকে পরিষ্কার করে জানিয়ে দে যে আমাকে আর কতবার তোকে বলতে হবে। কেন? আরে কেন, কি হয়েছে? আমি কি কোনো দোষ করেছি? প্লিজ এভাবে আমায় ঘোস্ট করে দিস না পরি। ঘোস্ট? আমি তোকে ঘোস্ট করছি? ঠিক আছে নে, আমি তোকে ঘোস্ট করলাম। এবার আমার জীবন থেকে বেরিয়ে যা। আরে তুই কেন থাকতে চাইছিস না সেটা তো খুলে বল। সায়ক, ওই নৌকোটা সায়ক। কোন নৌকা? কিসের নৌকা? সেই নৌকোটা ডুবে গেল মাঝ গঙ্গায়। কবে, কোথায়, কোন নিউজ চ্যানেলে দেখিয়েছে? আর তার সাথে তোর সম্পর্কটাই বা কি বলতো? আমি ওই নৌকোয় ছিলাম সায়ক, আমি ওই নৌকোয় ছিলাম। মানে? আর একটাও কথা না বলে ফোনটা কেটে দেয় পরিণীতা। সায়কের জন্য সংক্ষেপে পরিণীতা আদতে পরীর মতো দেখতে না হলেও সায়কের মুখে পরি শব্দটা শুনলেই ওর গাল লাল হয়ে যায়, চোখে একটা ভীষণ উজ্জ্বল আভা খেলে যায়। গুরুত্বহীন জীবনে একটু গুরুত্বের ছোঁয়া লাগে। আয়নার সামনে আরো বেশি করে যেতে ইচ্ছে করে, কিন্তু এখন তো না, আর ওই আয়নার সামনে নিজেকে দেখতে পারবে না সে। কাঁদতে কাঁদতে নিজের বুকের ক্ষততে মলম লাগায়। গুমড়ে তার কান্না এই 4 দেয়ালের একটা থেকে আরেকটা দেয়ালে ধাক্কা খেয়ে ঘোরাফেরা করে। এমন সময় সাদা দরজাটা হালকা শব্দ করে খুলে যায়। একটা চেনা মুখ বেরিয়ে আসে ওপার থেকে। কপালের অবাধ্য চুলগুলো সরিয়ে সে বলে, কিরে, খাবি না? না, আমার খিদে নেই। এভাবে না খেয়ে কি হাসপাতালে যাবি? কি হয়েছে বলতো তোর? তোমরা কেউ বিশ্বাস করো না বলেই বলবো না। নৌকোটা যে ডুবে গেছিল সেটা তোমরা কেন বিশ্বাস করো না? মারে, কোথাও কোনো নৌকা ডোবেনি কোনোদিনও। নিশ্চয়ই ডুবেছে, কিন্তু তাতে তো তুই ছিলিস না। আমি তো বলছি নৌকোটা আমার চোখের সামনে ডুবেছে। ওই হাঙরগুলো কিভাবে সবাইকে ছিঁড়ে খেয়ে রক্তাক্ত দেহগুলোকে জলে ভাসিয়ে দিয়েছে আমার মনে আছে, আমার স্পষ্ট মনে আছে। ঠিক আছে, দুপুরেই খাস তুই।
বলে দরজাটা পুনরায় ভেজিয়ে দিয়ে চলে গেল পরিণীতার মা। ভেতর থেকে চিৎকার করে সে বলল, খাবো না আমি, আমি খাবো না। যতদিন না তোমরা বিশ্বাস করো নৌকাটা ডুবেছে, ততদিন আমি খাবো না। এর কোনো উত্তর আসে না দরজার এপার ওপার কোনো পার থেকেই। শুধু একটা ভয়ঙ্কর নিস্তব্ধতায় গুটিয়ে যায় মেয়েটা। আবারও গুমরে গুমরে কাঁদতে থাকে বালিশটা জড়িয়ে। মনে পড়ে যায় সায়কের কথা। সায়ক সত্যিই ওকে ভালোবাসে অনেকটা। তুই আমায় কতটা ভালোবাসিস সায়ক টাইপের কোনো প্রশ্নই আজ অবধি করেনি পরিণীতা। কারণ এর উত্তর সে মুখে চায় না। একটা প্রচণ্ড প্রাণবন্ত মেয়ে পরিণীতা বাগচি প্রেসিডেন্সি কলেজের স্নাতক ডিগ্রির ছাত্রী, বিষয় পদার্থবিদ্যা। হাইজেনবার্গ, বোর, বোস, আইনস্টাইন এসব কখনোই ওদের ভালোবাসার আলোচনায় আসেনি। আবার তেমনি সায়ক কখনোই তার বিষয় কম্পিউটার সায়েন্সের পাইথন, মেশিন লার্নিং কিংবা ব্লকচেইনকে ওই ময়দানের কার্পেটে আনেনি। দুজনে বরং আলোচনা করেছে ম্যাকিয়াভেলি নিয়ে, পেত্রাক নিয়ে, সুনীল নিয়ে, নেরুদা নিয়ে, হোমার থেকে হোমস, গীতবিতান থেকে কবিতা বিতান। না না, শেষেরটা নিয়ে ওরা আলোচনার চেয়ে বেশি খিল্লি করেছে বটে। তবে কামু কিংবা কাফকা, মুরাকামি বা মুকুন্দ দাস সবার মধ্যে থেকেও এই কলকাতা নিয়ে আলোচনা করেছে বেশি। টাটার মস্ত বড় বিল্ডিংটাকে সাক্ষী রেখে, সূর্য মেটার বায়না ধরা আকাশটাকে সাক্ষী রেখে, ঝালমুড়ি বাদাম বিক্রেতার ব্যস্ততাকে সাক্ষী রেখে একে অপরের ঠোঁটে এঁকে দিয়েছে চুমুর প্রলেপ। ভেজলিনের মতো গাঢ় কিংবা বড়লিনের মতো পাতলা নয়, একটা অদ্ভুত দুয়ের মিশেলে তৈরি প্রলেপ যেন। এতগুলো সন্ধে মশার কামড়কে সাক্ষী রেখে, এই ধুলোর শহরকে সাক্ষী রেখে, এই ঘাস ফড়িংকে সাক্ষী রেখে কাটিয়ে দিয়েছে ওই জ্বলন্ত চোখ জোড়ার দিকে চেয়ে। সায়ক, আমার চোখ তোর কেমন লাগে? কেন, মানুষের মতোই লাগে। একেবারে ছোট ছোট নয়, আবার বিশাল বড় বড়ও নয়। একটা প্রেমিকা যখন সন্ধ্যের শহরে বসে এমন বোকা বোকা প্রশ্ন করে, তখন এইভাবে হার্টলেস মানুষের মতো উত্তর দেয় কেউ? আমার প্রেমিকা বোকা বোকা প্রশ্ন করলেই মনে হয় নিশ্চয়ই কোনো ধান্দা আছে। এই ধান্দা মানে? আমার আবার কি ধান্দা থাকে রে? মানে এই ধর, কিছু একটা খেতে ইচ্ছে করছে, কোথাও একটা ঘুরতে যেতে ইচ্ছে করছে, কোনো নতুন বই কেনার ইচ্ছে করছে। নিজে তো যাবি, সঙ্গে আমাকে বগল দাবা করে নিয়ে যাবি। তাই নাকি রে? ঠিক আছে, আমারও লোক কম নেই সঙ্গে যাওয়ার। আমি কারো একটা সঙ্গে চলে যাব, তোকে আর যেতে হবে না। সে না হয় আমাকে চুমুটাও খেয়ে নেবে। ছি ছি, ভালাই ষাট। আমি আমার ভার্জিন ঠোঁটে তোকে জায়গা দিয়েছি, আর তুই কিনা এইসব বলছিস? হোরে আমার লক্ষ্মী ছেলে, তোমার ওই চামড়া ওঠার ঠোঁটে কোনো মেয়েই নিজের লিপ বাম লাগানো ঠোঁট লাগাবে না। নিহাত আমি বোকা তাই। তুই বোকা? আরে তুই এক নম্বরের চালাক। আচ্ছা, তোর ওই বান্ধবী প্রিয়াঙ্কার কি হলো রে? শুনেছিলাম কার সাথে একটা ভেগেছিল। আরে সে আর কি বলি তোকে, প্রিয়াঙ্কা যে পালাবে সেটা তো আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম। মেয়েটা রিতেশকে খুব ভালোবাসে রে, কিন্তু বাড়ি থেকে নামানোর জন্যই তো। পরিণীতা সায়ককে নিজের খুব কাছের একটা বন্ধু ভাবে। ওর কাছে ছোট বড় হাজারটা ধরনের গল্প বলতে পারে। নিজের সবচেয়ে ফালতু জোকসটা শুনিয়ে দেয়, বেসুরো গলায় গেয়ে পাঠায়, বানান ভুল থাকে কবিতা লিখে দেখায়। সবচেয়ে বড় বোকামিটাও করে ফেলে নিঃসংকোচে। এক প্রকার নিজের মনকে সম্পূর্ণ নগ্ন করে দিতে পারে সে সায়কের সামনে। কোন রকম আবরু ছাড়াই আমাদের মন ঠিক কেমন দেখতে হয়? সিডনি সুইনির মতো হট, নাকি একটা ছাপোষা মধ্যবিত্ত সরকারি কাকুর মতো ভুঁড়ি ফোলানো পেট থাকে তার, নাকি একটা কিশোরের মতো রোগা পটকাশে? সায়ক পরিণীতার নগ্ন মনটাকে খুব ভালোবাসে, বোধহয় ওর শরীরের চেয়েও বেশি। একটা রেশমের পালক বুলিয়ে দেয়, যত্ন করে, আদর করে রাখে বুকের মধ্যে। পরিণীতা বোকার মতো খিলখিল করে হেসে বলে,
জানিস, তুই খুব বোকা। আমি বোকা কেন? আবার এতগুলো বোকা বোকা কথা শুনিস তাই। সায়ক হাসে। সন্ধ্যের চাদর ততক্ষণে তারাদের সঙ্গে করে নেমে এসেছে এই ধুলোর শহরের উপর। দুটো অ্যাসাইনমেন্ট বোঝাই ব্যাগের পাশে মাটিতে বিছানো চাদরের উপর এক জোড়া মানুষ চুপচাপ একে অপরকে জড়িয়ে ধরে তারা বসে আছে এই খুন, জখম, রাহাজানি, ধর্ষণের শহরে। তারাই হয়তো এই শহরটাকে এখন ভালোবাসার শহর বানাচ্ছে নিজেদের মতো করে। তোর কি কোনো প্রবলেম চলছে পরিণীতার সঙ্গে? প্রবলেম না, ঠিক প্রবলেম না। জানি না আমায় কেন অ্যাভয়েড করছে ও। অ্যাভয়েড করছে কেন? সেটাই তো জানি না ভাই। তোরা তোকে চিনিস, ও কতটা দিল খোলা একটা মানুষ। হঠাৎ করে কেমন যেন ঘরবন্দি করে রেখেছে নিজেকে, আর কিসব ফালতু কথা বকছে। কি ফালতু কথা? বলছে একটা নৌকা ডুবির কথা। একটা নৌকা ডুবি হয়েছে গঙ্গার বুকে, সেই নৌকায় নাকি ও ছিল। ব্যাস, এটা বলেই ফোন কেটে দিল। আমার মনে হয় কি বলতো, তুই একবার ওর বাড়িতে যা, গিয়ে একটু ওর সাথে কথা বল। হয়তো কোনোভাবে নার্ভাস রয়েছে বা কোনো সিরিয়াস স্ট্রেস চলছে। ওর বাড়িতে যাওয়া যেতেই পারে, কিন্তু ওর মা বাবা আমায় খুব একটা পছন্দ করে না, তাই যাচ্ছি না আসলে। ওর কি কোনো নতুন কিছু, নতুন কি? মানে নতুন কোনো রিলেশনের গল্প আছে নাকি? সায়ক এবার আনমনে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। ক্যান্টিন থেকে দৃষ্টি পেরিয়ে পৌঁছে গেল উল্টো দিকের ছেলে মেয়েগুলোর মধ্যে। তারপর আবার চোখ ফিরে এলো নাদিমের দিকে। না রে, ওসব কিছু না। ওর চোখে আমি যে ভালোবাসা দেখেছি সেটা আর কারোর জন্য আসতে পারে না। চোখ? মানুষের চোখ দিয়ে যদি সব বুঝে যাওয়া যেত তাহলে মানুষ আজ এতটা ঠকতো না ভাই। চোখ দিয়ে প্রকাণ্ড অভিনয়ের খেলা চালিয়ে যায় রে। না, আমি বলছি না এমন কিছু একটা হয়েছে, তবে আমার মনে হয় তুই একটু ওর সঙ্গে ফিজিক্যাল দেখা করার চেষ্টা কর। সবটা ওভার টেলিফোনে হয় না। সায়ক সব জানে, সবই বোঝে, কিন্তু তবুও কোথায় যেন পারছে না নিজেকে বিশ্বাস করাতে যে আরেকটা কেউ তার জায়গা নিতে পারে, নাকি অলরেডি নিয়ে ফেলেছে। আমি যখন বলেছি খাবো না, তখন খাবো না। বারবার এক কথা আমার কানের সামনে মাছির মতো ভন ভন করলে কি আমি খেয়ে নেবো ভেবেছো? চিৎকার চেঁচামেচি লেগেই আছে পরিণীতার বাড়িতে। ওর বাবা মা বোন অতিষ্ঠ, ভীত। বাবা বলল, একটু এবার মুখে কিছু তোল মা। এভাবে দিন দিন তুই না খেয়ে দিয়ে শুকিয়ে যাবি। শুকিয়ে যাব? আমি শুকিয়ে যাব? আর যে মানুষগুলো নৌকোডুবিতে মারা গেল তাদের বেলা তো কোথাও কোনো রিপোর্ট হলো না, কোথাও কোনো কেস হলো না। থানা, পুলিশ, উকিল, আদালত, এমনকি ফেসবুকেও কেউ বুক ফুলিয়ে তাদের নিয়ে বিদ্রোহ করলো না। জানি, সবই জানি রে মা, কিন্তু তাই বলে তোর জীবনটা তো সেখানে ফুরিয়ে যায়নি। গেছে বাবা, গেছে গেছে, আলবাত গেছে। এখনো চোখ বুঝলেই অতগুলো মানুষের কান্না, চিৎকার আমার চোখের সামনে ভাসে বাবা। ওই হাঙরগুলো কি বিভৎসভাবে। মঞ্চে এবার এলো মা, অল্প ভাত, অল্প ডাল আর একটা পোনা মাছ ভাজা নিয়ে। ঘরে ঢুকে মেয়ের সামনে থালা রেখে দিয়ে বলল, খেলে খাবি, না খেলে না খাবি, আর বেশি তেলাতে পারছি না তোকে। আহ, মেয়েটার সঙ্গে এভাবে কথা বলে কাজ হবে? গত কয়েকদিন ধরে তোর সঙ্গে আমি অনেক ভালোভাবে কথা বলেছি। কোনো কাজ কি হয়েছে? উনি না খেয়ে দিয়ে অনশন শুরু করেছেন। যে নৌকা ডুবে গেছে তা নিয়ে বসে থাকলে কি জীবনে এগিয়ে যাওয়া যাবে? পরিণীতার দু চোখ বেয়ে বয়ে যায় জলের ধারা। চুপচাপ বিনা বাক্যে টুপ করিয়ে ডুবে যাওয়ার এর চাইতে ভালো নিদর্শন বোধ হয় আর হয় না। পরিণীতার শুকনো কাঠের মতো গাল, গুটি বসন্তের পর চুমকি ওঠার মতো ত্বক, জীর্ণ শীর্ণ নিষ্প্রাণ চোখ দুটো, না খাওয়া স্টমাক, উতলে ওঠা পিত্তথলির অ্যাসিডিক জ্বালা,
এই সবকটাকে হারিয়ে মুখে দুগ্রাস ভাত তোলার মতো কঠিন লড়াই বোধ হয় আর কিছু হয় না। ব্লাডারে অনেকটা প্রস্রাব জমিয়ে রেখেছে, কিডনির সঙ্গে লড়াই চলছে খুব জোর কদমে। কিন্তু এই বিছানা থেকে উঠে বাথরুম অবধি পৌঁছানোটাও যেন একটা লড়াই। দরজাটা সজোরে বন্ধ করে চলে গেল মা বাবা। দরজার বাইরে বোধহয় বোনের একটা ছোট্ট উঁকি নজরে এসেছিল। বোন তার কাছে এখন খুব একটা বেশি ঘেঁষে না। তার নৌকাডুবির গল্পটা কেউই শুনতে চায় না, খুব বুদ্ধি করেই বোধ হয়। এই নাদিম, তোর দাদা খবরের কাগজের অফিসে কাজ করে না? হ্যাঁ, কেন? আমায় একটু কথা বলেই দিতে পারবি রে? কথা কেন? না মানে জিজ্ঞেস করতাম একটা কথা। আমার দাদাকে? এই কোনো সিরিয়াস ইস্যু নাকি বলতো? না মানে সিরিয়াস তো একটু বটেই, কিন্তু মানে আরে গুগল মিটে আছিস নাকি? পরিষ্কার করে বলতো। মানে ওই নৌকাডুবির ব্যাপারে জিজ্ঞেস করবো। কোন নৌকোডুবি? ও ওই যেটা পরিণীতা তোকে বলেছিল? এই আমি তো এরকম কিছু শুনিনি সত্যি বলতে। আমিও শুনিনি, কিন্তু তোর দাদা তো জানতেই পারে, তাই না? দাঁড়া, দাদাকে একটা কল করে দেখি। দাঁড়া, রিং হচ্ছে। হ্যাঁ, হ্যালো দাদা, খুব বিজি নাকি? আরে আমার এক বন্ধু একটা কথা জিজ্ঞেস করবে। এই নে এই দাদা কলে আছে। ওর হাত থেকে ফোনটা নিয়ে কানে ঠেকায় সায়ক। জিজ্ঞেস করে, নমস্কার দাদা, আমি নাদিমের বন্ধু সায়ক। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম দাদা, গত 10 দিনের মধ্যে কোনো নৌকাডুবি হয়েছে? নৌকাডুবি? না তো, ঠিক মনে পড়ছে না। গঙ্গার বুকে হাঙর টাঙর উঠেছিল, খুব নাকি রক্তারক্তি হয়েছে। গঙ্গার বুকে হাঙর উঠেছিল, তারপর রক্তারক্তি হয়ে শেষমেশ নৌকাডুবি? বাপের জন্মে গঙ্গায় এমন কেস কেউ শুনেছে? আসলে দাদা এইটা আমারও মনে হয়, কিন্তু আমার গার্লফ্রেন্ড বলছে এইরকম একটা নৌকাডুবিতেও নাকি ও ছিল। ও কেমন একটা হয়ে গেছে, তারপর থেকে খাচ্ছে না, কথা বলছে না, পুরো আইসোলেট করে রেখেছে নিজেকে। বলছে নৌকাডুবির পর নাকি শুধু ও একাই বেঁচে থেকেছে। ভাই শোনো, এটা আমার কাজের জায়গা। তোমার গার্লফ্রেন্ড নিশ্চয়ই ভ্যালেন্টাইন্স উইকের সময় তোমার সাথে প্র্যাঙ্ক করছে। এরকম একটা কেস হলে তো স্বয়ং বিয়ার গ্রাইস কিংবা জিম করবেট এসে কভার করতো। শোনো, আমার এখন কাজ আছে ভাই, একটু নাদিমকে ফোনটা দাও। দুঃখিত মনে সায়ক ফোনটা এগিয়ে দেয় নাদিমের দিকে। নাদিমকে তার দাদা বেশ তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, এই তোদের গাঁজার ডিলার কে বলতো? দোষ, আমরা ওসব করি না। তোর বন্ধুকে একটা ভালো ডাক্তার দেখা, মালটা বোধহয় ম্যাট্রিক্স ব্রেক করে ফেলবে সামনের সপ্তাহে। রাখলাম কলটা। বলে সাংবাদিক দাদা ফোনটা কেটে দিল। সায়ক নিচু গলায় জিজ্ঞেস করল, তো দাদা আমায় পাগল বলল, তাই না? তোর প্রশ্ন শুনে আর কি বলবো বলতো। তুই ভাই একটু পরিণীতার সঙ্গে দেখা কর, ওকে জিজ্ঞেস কর এগুলো কোনো প্র্যাঙ্ক নাকি। না রে, ওর গলা সিরিয়াস। আচ্ছা, আমায় একটু ওর সাথে দেখা করার সুযোগ করে দিতে পারবি? ওর বাড়িতে হুট করে যেতেও পারবো না, আর ও যা মেয়ে, খাট থেকে নাকি নড়ছেই না। ওর বোনকে বল না, ওর বোন তো বেশ চালাক চতুর মেয়ে। সেটা ঠিক বলেছিস, তবু তুই একটা ব্যবস্থা যদি করতে পারিস, একটু দেখ না ভাই। তোর এই ভাইটা খুব কষ্টে আছে, একটা আইডিয়াও যদি দিতে পারিস। পরির শরীরটাও খারাপ হচ্ছে দিনের পর দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইভাবে বলতে হবে না, আমি দেখছি। এখন অনেক রাত, কিন্তু সায়কের ইচ্ছুক কাঁধে পরিণীতার নিঃশ্বাস পড়েনি অনেক দিন। একটা ক্লান্ত দেহ পড়ে আছে পরিণীতার খাটে। চাদর তার গা থেকে সরে গেছে, শর্টস উঠে এসেছে অনেকটাই উপরে। জামার অবস্থানও ঠিকঠাক নেই। নেশা না করেও নেশাখোরের মতো পড়ে আছে ফাঁকা উদর নিয়ে। এমন সময় ওর জানালার কাঁচটায় একটা ছায়া পড়ল। ভৌতিক অবয়ব নাকি কোনো চেনা মানুষের কায়া? কাজল ঘাটা চোখ দিয়ে আর চোখে হালকা দেখল পরিণীতা। তবে অলস দেহটা তুলে আবার তাকে দেখার কোনো ইচ্ছে তার নেই। চুরি হোক, ছিনতাই হোক, যা ইচ্ছে হোক। ওই নৌকাডুবির পরে এখন পৃথিবী ধ্বংসটাও খুব ক্যাজুয়াল একটা ক্যাজুয়ালিটি বোধ হয়।
পরপর কয়েকবার নক করলো কেউ জানালায়। কে নক করছে ব্যাপারটা দেখার জন্য আবার করে উঠতে হবে, ভাল লাগছে না। তাই শোয়া অবস্থাতেই গলাটা হালকা চড়িয়ে পরিণীতা জিজ্ঞেস করলো, কে ওখানে? ফিসফিস করে ওপাশ থেকে উত্তর এলো, আমি সায়ক, জানালাটা খোল। পরিণীতার শরীরটা যেন আরো আড়ষ্ট হয়ে পড়ল। সায়কের সামনে যাওয়ার মুখ তার নেই। ওর সঙ্গে খুব খারাপ ব্যবহারও করেছে ইদানিং। এই দেরি করিস না, মশা কামড়াচ্ছে খুব, এই প্লিজ একটি বার খুলে দে মা। পরিণীতা অনেকটা কিন্তু কিন্তু করে শেষমেশ এগিয়ে গেল জানালার দিকে। প্রচণ্ড অনিচ্ছা ভরে খুলে দিল জানালার পাল্লা। ব্যালকনি থেকে এক প্রকার ঝুলে দাঁড়িয়ে আছে সায়ক। সে রিকোয়েস্ট করল, একটিবার প্লিজ নিচে আয়, এভাবে কথা বলা যাবে না। না, আমি যাব না কোথাও। তোর কি বলার আছে বল। তোর চেহারার হাল এমন কেন? এই কি হয়েছে বল না রে পরি। আমার চেহারার আবার কি হবে? সব ঠিকই তো আছে। কেন, তুই দেখতে পাচ্ছিস না আমায়? পরি, এই পরি, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? বল না কি হয়েছে। আমি খবর নিয়েছি, কোথাও কোনো নৌকাডুবি হয়নি এর মধ্যে। আমি একটু খুলে বল না রে, তোর জীবনে কি অন্য কেউ এসেছে? শেষের কথাটা বেশ নিচু গলায় জিজ্ঞেস করলো সায়ক। পরিণীতা মাথা নিচু করে রইল কিছুক্ষণ, তারপর ঘাড় কাত করে বলল, ব্যালকনি বেয়ে পেছনের দরজায় আয়, আমি দরজাটা খুলছি। সায়কের মনে স্বস্তি এলো এবার। সে কায়দা করে নিজের শক্ত বাহুর উপর অগাধ ভরসা রেখে পৌঁছানোর চেষ্টা করলো পেছনের লাল দরজার দিকে। দরজাটা খুলতেই এক প্রকার ঝাঁপিয়ে পড়ল পরিণীতার গায়ের উপর। একদম শক্ত করে জড়িয়ে ধরে রইল ওকে। ওর ঘাড় থেকে শুকে নিতে চাইল এই পৃথিবীর সবচেয়ে মিষ্টি গন্ধটা। কিন্তু এ কি? এই পরি, তুই স্নান করিসনি নাকি? না, করিনি। কতদিন? জানি না, বোধহয় ওই দিনটার পর থেকেই। উফ, ওই দিন শুনে শুনে আমি পাগল হয়ে যাচ্ছি পরি। আমি খবরের কাগজে জিজ্ঞেস করেছি, ওরাও বলেছে কোনো নৌকাডুবির খবর ওরা শোনেনি। তুই কিসের কথা বলছিস, আমায় একটু খুলে বলবি প্লিজ? বলতে বলতেই পরীর নোংরা বিছানায় বসে পড়ল সায়ক। এবার ভালো করে পরীর দিকে তাকালো সে। একটা বিপজ্জনক ভাঙাচোরা বাড়ির মতো লাগছে তাকে। তাই পাল্টা উত্তরের অপেক্ষা না করেই ওর কাছে এগিয়ে গিয়ে পরীর ছোট্ট মুখটা নিজের দু হাতের মাঝে ধরে বলল, এই পরি, এই পরি পরি পরি, কি হয়েছে তোর? হ্যাঁ, তোর চোখ মুখ আমার একেবারে ভালো লাগছে না। তুই ঠিক আছিস তো? পরীর দু চোখ বেয়ে নেমে এলো উষ্ণ জলের ধারা। সায়কের হাতের মধ্যে একদম ছোট্ট বিড়ালের মতো ফিট হয়ে গেছে। পরি কাঁদছে। ওর চোখের জলগুলো হাত পেতে নেওয়া ছাড়া সায়ক আর কি বা করতে পারে? কিচ্ছু হবে না পরি, তোর কিচ্ছু হবে না। দেখ, আমি আছি তো। এই দেখ, আমি আছি তোর সাথেই, আমি তো তোর সাথেই আছি। পরি ওকে এবার জাপটে ধরল বুকের মধ্যে। অনেকটা কষ্ট যেন শুষে নিচ্ছে সায়কের বুক ওর থেকে। কি হয়েছে পরি? হ্যাঁ, আমায় একটু বল। তুই না বললে আমি বুঝবো কি করে বলতো? একটু খুলে বল আমায় প্লিজ। আমি আমি যে নৌকোটার কথা বলছিলাম সেটা না ডুবে গেছে রে। আর কাউকে পাওয়া যাবে না, কাউকে না। আমি একাই যে কেন বেঁচে গেলাম কে জানে। কেন কেন আমায় কেন বাঁচিয়ে রাখলো রে ওরা? কেন বাঁচিয়ে রাখলো? ওরা কারা পরি? ওরা কারা?
সব কটা হাঙর, কেউ মানুষ না, কেউ না, সব কটা হাঙর ছিল রে সায়ক। ওরা ওরা সবাইকে খেয়ে ফেললো রে, সব কটা দেহ খেয়ে ফেললো। কিন্তু নৌকা ডুবিটা হলো কখন? তুই বাঁচলেই বা কি করে? নৌকো ডুবেছে গঙ্গার বুকে, তবে তুই যে গঙ্গা ভাবছিস সে গঙ্গা নয় রে, তাহলে রূপসার বাড়ি, রূপসার গ্রামের বাড়ি। ওখানে এক পার থেকে অন্য পারে যেতে হলে গঙ্গা পার হতে হয়। রূপসার বাড়ি মানে কোন একটা গ্রামে যেন, সেখানে তুই কবে গেছিলি? জানিস, যে নৌকোয় উঠেছিলাম সেটাই মাত্র আমরা 5টা মেয়ে ছিলাম। হঠাৎ করে কোত্থেকে কতগুলো লোক চলে এলো। কি বিভৎস! মুখে মুখে কালো কাপড় বেঁধে এসেছিল ওরা। আর তারপর মানে তুই কি বলছিস পরি? ওরা ওরা কি করেছে তোদের সাথে? ওরা ওরা আমাদের চোখ মুখ বেঁধে দিল। তারপর নৌকার লোকটাও যেন আমাদেরকে ছেড়ে চলে গেল। আমরা চিৎকার করলাম, কাঁদলাম, কিন্তু কিন্তু কেউ শুনতে পেল না, কেউ না। ওরা রূপসাকেও ছাড়েনি জানিস। ওরা ওরা আমাদের সবাইকে শেষ করে দিল রে, শেষ করে দিল। ধপ করে খাটের উপর বসে পড়ল সায়ক। তার মাথায় এখন ট্রান্সফরমার বাস্ট করছে যেন। দেয়ালে হেলান দিয়ে কোনো মতে নিজেকে দাঁড় করিয়ে রেখেছে পরি। সে বলে চলেছে, ওরা জানিস, রক্ত বেরোনোর পরেও করে করে খেয়েছে সবাইকে। আমি আমি জ্ঞান হারিয়ে ফেলি সায়ক, আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি যদি ওই সময় জেগে থাকতাম। থাম থাম পরি, থাম থাম, আমি আর নিতে পারছি না, প্লিজ। তাই না রে, তাই না? তুই আর শুনতে পারবি না। আর ভাবতো অতগুলো লোক কিভাবে আমার সঙ্গে। আমি আমি তোকে খারাপ মেয়ে ভাবছি না পরি, তুই আমায় ভুল বুঝিস না প্লিজ। আমি তোকে ভুল বোঝার কে? আমার বাবা মাকেই দেখ না, সম্মান চলে যাওয়ার জন্য সবাই ব্যাপারটাকে ডুবিয়ে দিয়েছে রে। যে নৌকা ডোবার কথা আমি বলছি সেটা সেটা আমাদের সেই সন্ধ্যার গল্পটা, আমাদের সেই সন্ধ্যার কষ্টটা। গোটা ঘর জুড়ে নিস্তব্ধতা তখন সশব্দে ওঠানামা করছে। ভাঙাচোরা পরীর দেহটার দিকে যেন তাকানো যাচ্ছে না। মানে সায়ক তাকাতে পারছে না। কেন পারছে না? ওর কি ওকে ঘেন্না লাগছে, নাকি নিজের কাছে নিজেকে? ঠিক ওই সময় যদি সায়ক থাকতো কোনো ম্যাজিকের মতো, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান মিথ্যে করে হঠাৎ করে হাজির হতো গঙ্গার বুকে, তাহলে এমনটা হতে দিত না কারোর সাথেই। সায়ক নিজের পায়ে ভর করে এগিয়ে গেল পরীর কাছে। ওর হাত দুটো শক্ত করে ধরল নিজের হাতের মুঠোয়। ওর মাথায় নিজের মাথা ঠেকিয়ে বলল, পরী, গঙ্গায় যাবি? পরী ওর দিকে তাকালো নিজের লাল চোখ জোড়া নিয়ে। তারপর চোখ মুছে বলল, কেন, বিসর্জন দিবি আমায়? না, তোকে নতুন জন্ম দেব। আমায় যদি বিশ্বাস করিস তাহলে এক্ষুনি আমার হাতটা ধর। যে গঙ্গার বুকে তোর নৌকাডুবি হয়েছিল সেই গঙ্গার বুকেই তুই সেরে উঠবি। আমি আমি তোর হাত কখনো ছাড়ব না। নিঃশব্দকে সঙ্গী করে দুটো মানুষ রাতের কলকাতায় বেরিয়ে পড়ল, একটা লাল দরজা খোলা রেখে। এতগুলো টাকা কেন খরচা করলি বলতো? তোকে ভোরের সূর্যটা এভাবে দেখাবো বলে। তাই বলে একটা বেচারা মাঝিকে এভাবে ঘুম ভাঙিয়ে গঙ্গার বুকে দৌড় করাবি? সে না হয় হোক গিয়ে, কিন্তু এই যে সূর্যের আলোটা তোকে ছুঁয়ে যাচ্ছে, এটাই আমার হিংসেও হচ্ছে। কিন্তু কেন?
সূর্য তোকে কিভাবে ছুঁয়ে যাচ্ছে, আমি তো আর পেলাম না। পরি তার মাথাটা এলিয়ে দিল সায়কের ঘাড়ে। গঙ্গাবক্ষে একটা নাম না জানা নৌকার উপর বসে আছে তারা। সায়ক ওর হাতটা শক্ত করে ধরে রয়েছে। পরি নিজের কান্না দিয়ে ভিজিয়ে দিয়েছিল সায়কের ঘাড়। সায়ক ওর কানের সামনে মুখ এনে বলল, আজকে কিন্তু 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে। তাই খেয়াল ছিল না। তুই কি আর কোনো কেস করবি ওদের বিরুদ্ধে? লাভ নেই রে, মা বাবা ডাক্তারের থেকে শোনার পরেই আমায় আর বেরোতে দেয়নি, জানিস? তুই না এলে আমি কি করতাম রে সায়ক? সায়ক এর কোনো উত্তর দেয় না, শুধু আরো শক্ত করে মেয়েটাকে নিজের মধ্যে জড়িয়ে ধরে রাখে। তার প্রশস্ত কপালে একটা চুমু খায়। নৌকাডুবির পর এই প্রথম একটা সকাল ভালো করে কাটল পরিণীতার। শুনছিলেন নৌকাডুবির পরে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় অভিক, তনুশ্রী, বর্ণালী, সৌরভ রায়, দিব্যেন্দু দাস এবং পার্থ অরণ্যদেব। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আবারও ফিরবো এরকম আর একটি নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ গুড বাই।